ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের শুনানি চলছে। রিটকারীকে কুরুচিপূর্ণ মন্তব্যকারী সাময়িক বহিষ্কার, রাকসুতে মনোনয়ন তোলার হিড়িক, জাকসুতে জমজমাট প্রচারণা। অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, চলছে ক্লাস পরীক্ষা। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে হল বন্ধের নির্দেশনা প্রত্যাহারে বৈঠক। রোদের দাপটে পুড়ছে দেশ, ভ্যাপসা গরমে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। 4 দশক ধরে জলাবদ্ধতার সঙ্গে লড়ছে যশোরের ভবদহের লাখ লাখ মানুষ। একের পর এক প্রকল্পেও মেলেনি সমাধান। চাঁদাবাজির অভয়ারণ্য যেন উত্তরা, জোর করে যে যার মতো তুলছে চাঁদা। দলীয় পরিচয়ে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা, জিরো টলারেন্সে পুলিশও। এক মঞ্চে শি পুতিন কিং। বেইজিংয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজে চীনের সামরিক শক্তি প্রদর্শন। মার্কিন বিরোধী ষড়যন্ত্রে অভিযোগ ট্রাম্পের। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের শুনানি চলছে। বেলা 11টার পর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়। এর আগে গত সোমবার ডাকসু নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। এর কিছুক্ষণ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবীর আবেদনে হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। গত 28শে আগস্ট জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করেন অপরাজেয় 71, অদম্য 24 প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী BM ফাহমিদা আলম। রিটে বলা হয়, নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতায় কয়েকজনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচনী ট্রাইব্যুনাল। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি জিএস প্রার্থী SM ফরহাদও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কমিটিতে ছিলেন। এরপরও তার প্রার্থিতা বহাল রাখা আইনের দৃষ্টিতে দ্বিচারিতা বলে উল্লেখ করা হয় রিটে। ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের উত্তাপ। বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন শাকির আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি শাকিরের কাছে। শাকির, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচনে প্রচারণার কিন্তু আজ 9ম দিন। তো প্রচারণার বাইরে এসে ডাকসু নিয়ে যে রিটটি সেটি কিন্তু এখনও আলোচনায়, অর্থাৎ যেটির শুনানি চলছে, আপিলের যে চূড়ান্ত নিষ্পত্তি সেটির আসলে ফলাফল কি হয় বা সেটির ক্ষেত্রে কি ধরনের রায় আসে সেটি নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু তারা চিফ রিটার্নিং অফিসার বরাবর তারা কিন্তু যে তাদের যে একটি অভিযোগ হয়তো সেটি তারা জমা দিচ্ছেন। কিছুক্ষণ আগেই তারা এসেছেন চিফ রিটার্নিং অফিসার কার্যালয়ে এবং সেটি তারা আনুষ্ঠানিকভাবে চিফ রিটার্নিং অফিসারের কাছে জমা দিচ্ছেন। আমরা যদি বলতে চাই যে গতকাল থেকেই বা ডাকসু নিয়ে যে রিটটি হওয়ার পর থেকেই কিন্তু শিক্ষার্থীদের উৎকণ্ঠার একটি বড় বিষয় হচ্ছে ডাকসু নিয়ে আদালতের কি সিদ্ধান্ত হয় সেটি নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা আছে। সেই জায়গা থেকেই শিক্ষার্থীরা কিন্তু অধীর আগ্রহে আজকে যে এই রিটের যে চূড়ান্ত নিষ্পত্তি সেই চূড়ান্ত নিষ্পত্তির জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন। পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনগুলো যদি বলতে যাই, ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে সবগুলো ছাত্র সংগঠনই কিন্তু আজকে যে আপিলের যে চূড়ান্ত নিষ্পত্তি, অর্থাৎ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে যে শুনানি রয়েছে চূড়ান্ত নিষ্পত্তি হবে সেই রায়ের দিকে তাকিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ডাকসু নির্বাচনের রিটকারী নারী যে প্রার্থী রয়েছেন তাকে যে হুমকি দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটিগুলোর সুপারিশের পরিপ্রেক্ষিতে কিন্তু আলী হোসেন, যিনি 20-21 শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞানের শিক্ষার্থী, তাকে 6 মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। তো সব মিলে এখনো পর্যন্ত ডাকসু নির্বাচনের রিটটির যে চূড়ান্ত কীভাবে নিষ্পত্তি হয় সেই সংবাদটির অপেক্ষায় কিন্তু বিভিন্ন প্যানেল সহ সাধারণ শিক্ষার্থীরা আছেন। ছাত্র সংসদ নির্বাচনের হাওয়া যেটি সেটা কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সেই আমেজ বিরাজ করছে। আমরা চলে যেতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মওদুদ রানা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনে এখানে সুযোগ পাচ্ছেন এখন নবীন যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা ভোটার হতে পারছেন এবং প্রার্থীও হতে পারছেন। টানা আন্দোলনের পর তারা ভোটার এবং প্রার্থিতা পাওয়ায় উচ্ছ্বসিত নবীন শিক্ষার্থীরা, এবং এই যে নবীন শিক্ষার্থীদের ভোটে যাতে তারা প্রার্থী হতে পারে এই কারণে মনোনয়নপত্র উত্তোলনের একদিন সময়সীমা বাড়িয়েছে রাষ্ট্র নির্বাচন কমিশন। এবং সেই সুযোগ পেয়ে সকাল থেকেই এখানে যারা নবীন শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে আসছেন, তাদের যে প্রার্থিতা এবং তারা প্রার্থিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করছেন, একই সাথে তারা ড্রপ টেস্টের সুযোগ নিচ্ছেন। আমরা সকাল থেকে এখন পর্যন্ত অন্তত 5 জন প্রার্থীকে এখান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখেছি, এবং সব মিলিয়ে রাষ্ট্র নির্বাচন কমিশন জানিয়েছে এখন পর্যন্ত 425 জন কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র নিয়েছেন। অন্যদিকে সব মিলিয়ে হল সংসদে এখন পর্যন্ত অন্তত 600 জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এবং এখানকার রাষ্ট্র নির্বাচন কমিশন যেটি বলছেন যে তারা এ পর্যন্ত 6 বার তাদের যে তফসিল সেটির পুনর্বিন্যাস করেছেন এবং 2 বার নির্বাচনের সময় পিছিয়েছেন, কিন্তু এরপর তারা কোনো ধরনের তফসিল পুনর্বিন্যাস করবেন না এবং সময়সীমা বৃদ্ধি করবেন না। রাষ্ট্র নির্বাচন কমিশন বলছেন যে এরপরে তফসিল অনুযায়ী তাদের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো তারা সুচারুভাবে সম্পন্ন করবে। আপনাকে জানিয়ে রাখি যে রাষ্ট্র নির্বাচনে এর আগে ভোটার ছিল 25,000-এর মতো, এবং যেহেতু নতুন শিক্ষার্থী 4,000 যোগ হচ্ছে, সব মিলিয়ে 29,000 ভোটার এবার এই রাষ্ট্র নির্বাচনে ভোট দিবেন। এবং এখানকার রাষ্ট্র নির্বাচন বলছেন যে তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তারা এই সামনের দিকে এগুবেন এবং তারা একটি ভালো নির্বাচন উপহার দিবেন। আমরা এখন যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেখানে সহকর্মী জয় সেখানকার কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের খবর জানাবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 6ষ্ঠ দিনের মতো সংসদীয় ও হল নির্বাচনে অংশগ্রহণ করছে শিক্ষার্থী এবং প্রার্থীরা, এবং তারা কিন্তু শান্তিপূর্ণভাবে বিনয়ের সাথে অত্যন্ত সুষ্ঠু পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করছে। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা, একজন প্রার্থীর বিরুদ্ধে আরেকজন প্রার্থীর অভিযোগ, এমন কিছু শোনা যায়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দৃষ্টান্ত স্থাপন করছে, এমনটি বলছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। কিন্তু নির্বাচনী এই প্রচারণা নিয়ে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, যেটি হচ্ছে যে একাধিক বা বেশি সংখ্যক প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারবেন না। একই সাথে কিন্তু বিভিন্ন নির্বাচনী যে নিয়ম রয়েছে, বিধি রয়েছে, সেই বিধি লঙ্ঘন করতে পারবেন না। সেইখানেই মূলত প্রার্থীদের কিছু অভিযোগ বিশেষ করে নির্বাচন কমিশনের প্রতি রয়েছে, যে নির্বাচন যেহেতু আমোদ মুখর এবং আনন্দ মুখর পরিবেশে হওয়ার কথা রয়েছে, সেহেতু এই জিনিসগুলো যদি একটু শিথিল করা হতো তাহলে তাদের জন্য নির্বাচনটা অত্যন্ত সহজ হতো। তারা বলছেন 12,000 ভোটার নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু কেন্দ্রীয় হল সংসদ নির্বাচনের আমেজ থাকলেও কিন্তু হলের যে নির্বাচন, হলগুলো নির্বাচনে 102 জন প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় কিন্তু হলের নির্বাচন অনেকটাই আনন্দহীন হয়ে পড়েছে। একই সাথে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন উপলক্ষে কিন্তু 9, 10 এবং 11 তারিখ পর্যন্ত কিন্তু সকল ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ রাখার নির্দেশনা এসেছে। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানতে পেরেছি যে 9 এবং 10 এবং 11 তারিখে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু হল সংসদ নির্বাচনের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ছাত্র সংসদ নির্বাচনের সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরেছে ক্যাম্পাসে, চলছে শাটল ট্রেনও। সকাল থেকে ক্লাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা, তবে দাপ্তরিক কার্যক্রম চললেও অনুষদ আর ক্লাস এখনো ফাঁকা। এদিকে 144 ধারা তুলে নিলেও স্ট্রাইকিং ফোর্সের টহল অব্যাহত রয়েছে। এর আগে মঙ্গলবার রাতে জরুরি সিন্ডিকেট সভায় শিক্ষার্থী এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা সহ 12টি সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী নিগার মেহেরুন রিনি, সরাসরি যাচ্ছি তার কাছে। গত 2 দিন আগে বিশ্ববিদ্যালয়ের এক নারী ছাত্রীর দেরিতে বাসায় প্রবেশকে কেন্দ্র করে যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই রেশটি আসলে এখনো কাটেনি বলেই আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ে। যদিও আজকে থেকে ক্লাস শুরু হওয়ার কথা, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে তেমন একটা শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করতে পারছি না। শিক্ষার্থীরা আসছেন, কিন্তু এরপরেও সেই চিরচেনা ক্যাম্পাসের রূপটি পরিলক্ষিত হচ্ছে না। ঝুপড়িগুলোতে প্রাণ ফিরে পাচ্ছে না, এমনকি বিশ্ববিদ্যালয়ের যে অনুষদগুলো, ক্লাসগুলো, সেগুলোতে একদম শুনশান নীরবতা, নিস্তব্ধতা বিরাজ করছে।
শিক্ষার্থীরা বলছেন এই ঘটনার কারণে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে সেটা তারা কাটিয়ে উঠতে পারছে না। এর কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ওই ঘটনার কারণে এখনো পর্যন্ত 4 জন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক, যার ফলে তারা আসলে নিরাপত্তা বোধ করতে পারছে না। আমরা কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের যিনি ডিন অধ্যাপক ডক্টর এনায়েতুল্লাহ পাটোয়ারি, উনিও বলছিলেন একই কথা যে এই ঘটনাটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এমন ঘটনা আসলে কখনোই ঘটেনি, এটি প্রথমবার। তাই শিক্ষক শিক্ষার্থী কেউই এই রেসটা কাটিয়ে উঠতে পারছেন না এবং তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন, যার ফলে এই সময়টা স্বাভাবিক হতে অনেকটাই সময় লেগে যাবে। আজকে যদিও 144 ধারা জারি নেই, সেটি গতকাল রাতেই শেষ হয়ে গেছে, কিন্তু এখনো বিশ্ববিদ্যালয়ে যে স্ট্রাইকিং ফোর্স তাদের এখনো কিন্তু তারা মোতায়েন রয়েছে এবং যতদিন পর্যন্ত পরবর্তী নির্দেশনা দেওয়া না হবে ততদিন পর্যন্ত কিন্তু তারা কিন্তু এই টহল চলবেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠানের কথা রয়েছে। বিস্তারিত জানাতে ক্যাম্পাসে আছেন সহকর্মী ওবায়দুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। ওবায়দুল, কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন, বহিরাগতদের হামলা এবং এর পরবর্তীতে যে উদ্ভূত পরিস্থিতি, বিশ্ববিদ্যালয় বন্ধ এবং হল ত্যাগের নির্দেশনা, সব মিলিয়ে যে পরিস্থিতি এবং আন্দোলন, এ নিয়ে গতকাল সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত একটি আলোচনা হয়েছে প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের। সেই আলোচনা শেষে যে বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে যে আজকে সিন্ডিকেট সভা ডেকে হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার করা হবে, সেই সাথে 7 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। একক কম্বাইন্ড ডিগ্রির বিষয়ে আবারও আলোচনা হবে, হামলার বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, আন্দোলনকারী শিক্ষার্থীদের কোনো প্রকার একাডেমিক এবং প্রশাসনিক হেনস্থা করা যাবে না মর্মে লিখিত দেওয়া হবে। সেই সাথে আজকে এই যে আলোচনা, সেই আলোচনা শিক্ষার্থীরা বলছে ফলপ্রসূ হয়েছে এবং আজকে সিন্ডিকেট সভা পর এই সিদ্ধান্তগুলো আসলে জানানো হবে এমনটি জানানো হয়েছে। তবে শিক্ষার্থীরা সাময়িকভাবে কর্মসূচি তাদের স্থগিত করা হয়েছে, যে কারণে আজকে যে প্রশাসনিক কার্যক্রম, সেই কার্যক্রম আজকে 2 দিন বন্ধ থাকার পর শুরু হয়েছে। তবে গতকাল শিক্ষার্থীরা যে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা মেরে দিয়েছিল এই আন্দোলনের অংশ হিসাবে, সেই তালা কিন্তু এখনো পর্যন্ত সেই তালা খোলা হয় নাই, যার ফলে আজকে সকাল থেকে এই যে বিশ্ববিদ্যালয়ের যত অর্থনৈতিক কার্যক্রম সেটি কিন্তু বন্ধ রয়েছে। আমরা যেটি দেখেছি সকাল থেকে যারা আসলে পেনশন বিল ফর্ম জমা দেওয়ার জন্য যারা এসেছেন তারা কিন্তু চরম দুর্ভোগ পোহাচ্ছেন এবং আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তাদের আন্দোলন এই বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত আসলে তারা আন্দোলন স্থগিত করেছেন। তবে এই যে তালা দিয়েছেন সেটি তারা খুলবেন না, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি খুলে সেটি তারা জানবেন না, এমনটি তারা জানিয়েছেন। তো এই ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম। সময় সংবাদে আরও থাকছে। ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনয়ন, সিনেটে অনুমোদনের পরে কার্যকর হবে নিয়োগ। রোদের দাপটে পুড়ছে রাজধানী সহ সারা দেশ, ভ্যাপসা গরমে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। এই মুহূর্তে রাজধানীর কলেজ গেট এলাকায় আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া, সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকেই আমরা কিন্তু রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেছি এবং বিভিন্ন স্থানে গিয়েছি। আমরা দেখছি যে সকাল থেকে আসলে গরমে সূর্যের যে তাপ, প্রচণ্ড তাপে কিন্তু গরমে সাধারণ যে মানুষ আছে তারা বেশ আসলে দুর্ভোগে পড়েছে বলা যায়। এবং যারা বের হচ্ছে ঢাকা শহরে বাহিরে, তারা কিন্তু মূলত আসলে ছাতা সহ প্রয়োজনীয় আসলে টুপি পরে অনেকে বের হচ্ছেন। আমরা দেখছি যে এই সড়কে যারা বের হয়েছেন তারা অনেকেই ডাবের পানি সহ জুসের দোকানগুলোতে আমরা আজকে সকাল থেকে ভিড় দেখেছি। একটু জানাই আজকের এই যে আবহাওয়া আমরা দেখছি কয়েকদিন ধরে, সেই আবহাওয়া পরিস্থিতি নিয়ে যদি বলি, বিগত 2 দিন ধরেই যে আবহাওয়াটি আসলে তাপ ছড়াচ্ছে সূর্য, সেটি কিন্তু মূলত বঙ্গোপসাগরে এক ধরনের লঘুচাপ সৃষ্টি হয়েছে। সেই লঘুচাপ কিন্তু আজকে বেশ ঘনীভূত হয়েছে, আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছিল এবং তার প্রেক্ষিতেই কিন্তু আসলে আবহাওয়ার যে তীব্রতা রয়েছে সেটি কিন্তু আমরা দেখছি। তো
তো আমি জানিয়ে রাখি যে এই যে আবহাওয়ার যে পরিস্থিতি আছে সেটি কিন্তু আগামী 2 থেকে 3 দিন আসলে এই অবস্থা থাকবে আমরা যতটুকু জানিয়েছে, এবং এর ফলে কিন্তু বঙ্গোপসাগরের উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সেটি কিন্তু সতর্ক সংকেত দেওয়া হয়েছিল। তো এই ছিল আসলে আবহাওয়া পরিস্থিতি আমার কাছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কলেজ গেট থেকে। 4 দশক ধরে জলাবদ্ধতার সঙ্গে লড়ছেন যশোরের ভবদহের লাখ লাখ মানুষ। বিস্তারিত জানাতে যশোরের ভবদহ এলাকায় আছেন সহকর্মী তানজিম আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। আশীর্বাদ থেকে অভিশাপ হয়ে ওঠা ভবদহ অঞ্চলের যে জলাবদ্ধতা সেটি দিন দিন আরো প্রকট হচ্ছে, এবং স্থানীয় যে কয়েক লাখ মানুষ রয়েছেন যশোর এবং খুলনা অঞ্চলের, যে যশোরের অভয়নগর, কেশবপুর, মনিরামপুর এবং খুলনার যে ডুমুরিয়া এবং ফুলতলার অংশ নিয়ে যে ভবদহ অঞ্চল গঠিত, এখানে মানুষের দুঃখ কষ্ট দিন দিন বাড়ছে। এখন তারা আসলে পানির কাছে অসহায় পড়েছেন, নিজেদের জলজ প্রাণীর সাথেও তুলনা করছেন। অর্থাৎ আমরা এখন যশোরের যে মনিরামপুর উপজেলার একটি এলাকায় রয়েছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি, যদি এই মুহূর্তে চিত্র দেখাই, বাড়িঘর সেসব জায়গায় আসলে পানিতে প্লাবিত অবস্থায় রয়েছে, এবং ঘর বাড়ি থেকে বের হতে মানুষজনের আসলে বাঁশের সাঁকো তৈরি করতে হয়েছে, এবং এটি তাদের একমাত্র পথ, এছাড়া তাদের বের হওয়ার উপায় নেই। এবং এই মুহূর্তে আমরা একটি সড়ক দেখতে পাচ্ছি, সড়কে স্থানীয় যারা তারা বসে রয়েছেন, অপেক্ষা করছেন, দাঁড়িয়ে রয়েছেন আসলে। এবং এই সড়কটি এই অঞ্চলে যোগাযোগের একমাত্র রাস্তা, এবং এটি পিচের সড়ক, যেটি অবশ্য সেই সড়কটিতে প্রায় হাঁটুর কাছাকাছি বিভিন্ন জায়গায় পানি রয়েছে, এবং এই পানিপথ পাড়ি দিয়েই তাদেরকে আসলে নির্দিষ্ট গন্তব্যে যেতে হয়। তার ফলে কিন্তু ভোগান্তির কোনো শেষ থাকে না। পানির সাথে যেহেতু বসবাস করতে হয়, নানা ধরনের পানিবাহিত রোগ সহ প্রায় বলতে হবে সব সময় তাদের রোগে শোকে ভুগতে হচ্ছে। একই সাথে জীবিকা সংকট তৈরি হয়েছে এই ভবদহ অঞ্চলের যে বাসিন্দা তাদের, অর্থাৎ তারা যে কৃষি জমিতে চাষাবাদ করতেন সেই সব জমি প্লাবিত অবস্থায় রয়েছে। অপরদিকে তাদের যে মাছের ঘের ছিল, বেশিরভাগ ঘের আসলে ভেসে গিয়েছে। এই ভেসে যাওয়ার কারণে কিন্তু তাদেরকে আসলে তাদের যে জীবিকা সেটি সংকটে পড়েছে, এবং এর ফলে আসলে বছরের পর বছর যে কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে ভবদহ অঞ্চলে জলাবদ্ধতা নিরসনে, সেই তাতে খুব বেশি সুফল জনপদে মেলেনি। অর্থাৎ এক ভোগান্তি আসলে সহসা শেষ হচ্ছে না, তবে এর থেকে আসলে পরিত্রাণ চাই এই অঞ্চলের মানুষ। তো ভবদহ অঞ্চলে যে জলাবদ্ধতা এবং এর ফলে নিমজ্জিত গ্রামবাসীর যে দুর্দশার খবর আমার কাছে ছিল সর্বশেষ। জলাবদ্ধতার খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম খুলনার ভবদহ থেকে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। কোকোনাট মিল্ক সমৃদ্ধ। নারী নিপীড়নের প্রতিবাদে সুপ্রিম কোর্টের সামনে মানববন্ধনের আয়োজন করেছে ছাত্রদল। সেখানে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন, সরাসরি যাচ্ছি তার কাছে। অব্যাহত নারী নিপীড়ন বা সাইবার বুলিংয়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে একটি প্রতিবাদী মানববন্ধন, এটি কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে সকাল 11টা থেকেই কিন্তু সুপ্রিম কোর্টের সামনে চলছে, এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নারী নেত্রীরা তারা এখানে অংশ নিয়েছেন, এবং এর মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক এই দুজনই এখানে উপস্থিত রয়েছেন। তো নেতাকর্মীরা তারা তাদের যে বক্তব্যে যে কথাটি বলছেন যে অব্যাহতভাবে বিভিন্নভাবে যে সাইবার বুলিং এবং যে নারীদের নিপীড়ন করা হচ্ছে তার প্রতিবাদ তারা জানাচ্ছেন। এবং কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যেই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতির প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে যে রিট আবেদনকারী নারী শিক্ষার্থী তাকে হুমকি দেওয়া, এবং অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নারীদের হেনস্থা এবং নানা জায়গায় যে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে যে অব্যাহতভাবে সাইবার বুলিং করা হচ্ছে তার প্রতিবাদেই কিন্তু এই ছাত্রদলের নারী নেত্রীর এই মানববন্ধনের আয়োজন করেছেন, এবং তারা কিন্তু এইসব ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছেন। এবং এই মানববন্ধনে অংশ নেওয়া যে নেতারা রয়েছেন তারা যে কথাটি বলছেন যে বিভিন্নভাবে রাজনৈতিক মত প্রকাশ করতে গিয়েই কিন্তু দেখা যাচ্ছে যে নানাভাবে সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে নারীদেরকে, এবং অন্যদিকে এই যে নারীদের নানাভাবে নিপীড়ন করা হচ্ছে, সাইবার বুলিং করা হচ্ছে, তার জবাব ব্যালটের মাধ্যমে দেওয়া হবে, এমনটাই কিন্তু যে এই নারী নেত্রীরা তারা বলছেন। এবং অন্যদিকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অভিযুক্ত শিক্ষার্থী আলী হোসেনকে 6 মাসের বহিষ্কারের কথা যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কথা বলা হচ্ছে, সেটিকেও এখানকার যারা ছাত্রদল নেতাকর্মীরা অংশ নিয়েছেন তারা বলছেন যে এই শাস্তিটা মোটেও যথেষ্ট নয়, বরং যিনি এই অপরাধের সঙ্গে জড়িত তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর।
সুপ্রিম কোর্টের সামনে থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে সিনিয়র ফরেন সার্ভিসের কর্মকর্তা ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনেটের অনুমোদনের পর তার নিয়োগ কার্যকর হবে। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে ভার্জিনিয়ার বাসিন্দা এবং কাউন্সিলর পদমর্যাদাধারী ক্রিস্টেনসেনকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার বিষয়টি নিশ্চিত করা হয়। ক্রিস্টেনসেনের পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক নিয়োগের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। ক্যালিফোর্নিয়ার ট্যামি ব্রুসকে জাতিসংঘের যুক্তরাষ্ট্রের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে মনোনীত করা হয়েছে, যিনি রাষ্ট্রদূতের মর্যাদা পাবেন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও একযোগে দায়িত্ব পালন করবেন। ফ্লোরিডার সার্জিও গোরকে ভারতের রাষ্ট্রদূত, স্টেফানি হ্যালেটকে বাহরাইনের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প। সময় সংবাদে আরও থাকছে। হোয়াইট ওয়াশের মিশন নিয়ে সিলেটে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় একাদশে বেশ কিছু পরিবর্তনের আভাস। রাজধানীর উত্তরা যেন চাঁদাবাজির অভয়ারণ্য। চাঁদাবাজরা সীমানা নির্ধারণ করে যে যার মতো জোর করে টাকা তুলছেন, দখল করছেন কিংবা উচ্ছেদ করছেন ইচ্ছামতো। অপরাধের প্রমাণ পেলে রাজনৈতিক দলগুলো সাংগঠনিক পদক্ষেপও নিচ্ছে। জিরো টলারেন্সের কথা বলছে পুলিশও, কিন্তু কোনো কিছুতেই কমছে না চাঁদাবাজি। উত্তরার বেশ কিছু স্পটে ঘুরে মাহাদি ইসলাম ধ্রুবের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন শাহজাহান খান এবং আমিনুল ইসলাম। 25 অগস্ট 2025 রাত 11:15 উত্তরের কামারপাড়ার এই কাপড়ের কারখানাটিতে হামলা চালায় হাসান নামের এই ব্যক্তি। তিনি স্থানীয় এক বিএনপি নেতার বাবা। কারখানা মালিকের দাবি, এই কারখানা সহ জায়গাটি দখলের দায়িত্ব নিয়েছেন ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতা জাহাঙ্গীর। মালিকের আরও দাবি, এই ষড়যন্ত্রের পেছনে কলকাঠি নাড়ছেন আত্মগোপনে থাকা স্থানীয় আওয়ামী লীগ নেতা দেলোয়ার। 2.5 বছর হয়েছে আর কি আমি নিছি। নেওয়ার পর এইখানে আওয়ামী লীগ করে অলরেডি ছাত্র হত্যার মামলা আছে 65টা। তো সেই লোক, আমার নাম হচ্ছে, তার নাম দেলোয়ার। তো সেই লোক আমার ঠেট করতেছে এক পর্যায়ে যে জমি ছেড়ে দেওয়ার জন্য। তবে সব অভিযোগ অস্বীকার করেন দেলোয়ার, জাহাঙ্গীর। হামলা করেন না আপনি? বাবা মুরব্বী মানুষ এই কথাটা সম্পূর্ণভাবে মিথ্যা। আমি বিএনপির লোককে লেলিয়ে দিচ্ছি। আমি কেন হামলা করবো গিয়া? আমার দরকারটা। গত বছরের 5 অগস্টের পর উত্তরা 10 নম্বর সেক্টরের এই ফলের আড়তটি কয়েক দফায় দখলের চেষ্টা করেছে মিলন, মামুন সহ বেশ কয়েকজন। আড়ত মালিকের দাবি, প্রথমে চাঁদা আদায়, পরে পুরো আড়তটি দখলে নেওয়ার পায়তারা করেন মিলন। এই ঘটনায় মিলনকে দল থেকে বহিষ্কার করে যুবদল। আড়ত মালিকের দায়ের করা মামলায় গ্রেফতারও হন মিলন। তবে জেল থেকে মুক্ত হয়ে আবারও আড়তটি দখলের পায়তারা করছেন মিলন। এখনো কি আবার দখলের চেষ্টা করছেন? এখন লোক আছে, মানে দখলের চেষ্টা করছে। এদের পিছনে স্থানীয় দেশি এবং বিদেশি বড় কোনো চক্র এদের সাথে কাজ করতেছে। আমি যদি আজকে মনে করেন আমি ওদের নাম প্রকাশ করে আমি এখান দিয়ে যেতে পারবো, আমার বিশ্বাস নাই। সব অভিযোগ অস্বীকার করে মিলনের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি। উত্তরার উত্তরখান এলাকা বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর ব্যাপারী 20 লাখ টাকা চাঁদা দাবি করে তাদের কাছ থেকে। পরে চাঁদা না পেয়ে বাসায় যাতায়াতের সব পথ রীতিমতো বন্ধ করে দিয়ে ভোগান্তিতে ফেলে তাদের। চাঁদা দিতে না পারাতে আমাদের এই যে দাওয়াল করে আমাদের আটকায় দিছে। আপনি 20 লাখ টাকা দিবেন, আর কোনো রাস্তা হইব না। আমি কইছি ভাই, আমি গরিব মানুষ, আমি 20 লাখ টাকা আপনারে কই থেকে দিব? এসব বিষয় জানতে একাধিকবার কল করা হলেও সাড়া মেলেনি জাহাঙ্গীরের। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পুলিশ বলছে, অপরাধের সত্যতা পেলে ব্যবস্থা নেবেন তারা। আমাদের কাছে অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় মুখ্য বিষয় না। যে চাঁদাবাজি করবে বা যে কোনো অপরাধের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। উত্তরায় চাঁদাবাজ এবং দখলবাজরা নিজেদের মতো সীমানা নির্ধারণ করে চালাচ্ছেন দখলদারিত্ব, চাঁদাবাজি, এমনকি মাদক ব্যবসা। যারা দলীয় পরিচয়ে এসব অপকর্ম করছেন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তারা গ্রেফতারও হচ্ছেন। তবুও কোনো এক অদৃশ্য কারণে তাদের লাগাম টানা সম্ভব হচ্ছে না। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে মৃত্যু বেশি হয়েছে জুলাই ও আগস্ট মাসে, আক্রান্তের সংখ্যাও বেশি। এর হার সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে আরও বাড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তারা বলছেন সিটি কর্পোরেশনের ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে ঘাটতি, জনসম্পৃক্ততার পাশাপাশি নিতে হবে জোরালো পদক্ষেপও। বাংলা বর্ষপঞ্জিতে বর্ষা পার হয়ে শরৎ এলেও প্রকৃতিতে এর প্রভাব পড়েনি। প্রায় প্রতিদিনই ঝরছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এখানে সেখানে জমছে পানি, যেখান থেকে বিস্তার করছে এডিস মশা। এদিকে ডেঙ্গু নিধনে সিটি কর্পোরেশনের তেমন কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না বলে অভিযোগ নগরবাসীর। সিটি কর্পোরেশন আগে যে অ্যাক্টিভিটিস ছিল এখন তাদের এরকম নাই। যারা যে এটা নিয়ে কাজ করে সরকারের পক্ষ থেকে ওরা এগুলো নিয়ে সিরিয়াস না। চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি 61 জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে। আর ঢাকার বাইরে দ্বিতীয় সর্বোচ্চ 18 জন রোগীর মৃত্যু হয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। তবে ডেঙ্গুর টিকা আমদানি করা সহ ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের কার্যক্রম বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। আমাদের প্রত্যাশা ছিল সীমিতভাবে হলেও কিশোর কিশোরী বা তরুণ তরুণীদের জন্য এই টিকাটি দেশে হয় আমদানি করা হবে, না হয় প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশে তৈরি করার একটি উদ্যোগ নেওয়া হবে। সেরকম কোনো লক্ষণও কিন্তু আমরা দেখিনি। ডেঙ্গু ঠেকাতে মশক নিধনে জনসম্পৃক্ততার পাশাপাশি সিটি কর্পোরেশনের কার্যক্রম বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ। এবার বায়ুমানের খবর। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুমান ৭১, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৫৭%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান ৫৬, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬৭। রাজশাহী বিভাগে বায়ুমান ৬৫, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬১। সিলেট বিভাগে বায়ুর মান ৬০, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬৭%। খুলনা বিভাগের বায়ুমান ৪৪, যা ভালো, বাতাসের আর্দ্রতা ৬৯। বরিশাল বিভাগে বায়ুর মান ৫৬, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬৫। রংপুর বিভাগের বায়ুমান ৬৮, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৫৮। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান ৬০, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬১%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো খুলনায় ৪৪ আর সবচেয়ে খারাপ ঢাকায় ৭১। সিলেটে সিরিজ জয়ের পর এবার হোয়াইট ওয়াশের সুযোগ টাইগারদের সামনে। তৃতীয় ও শেষ টি-20তে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে একাদশে বেশ কিছু পরিবর্তন নিয়ে নামতে পারে লিটনরা। ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। সিরিজের ফলাফলের হিসেবে শেষ ম্যাচটা শুধু নিয়ম রক্ষার। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম 2 ম্যাচে মাঠে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। লাক্কাতুরায় শেষটাও রাঙাতে চান লিটনরা। এশিয়া কাপের আগে অনেক হিসেব নিকেশ আছে কোচিং প্যানেলের। প্রথম দুটি টি-20তে একাদশে না থাকা ক্রিকেটারদের গেম টাইম দেওয়ার সুযোগ দেবেন টিম ম্যানেজমেন্ট। এখন পর্যন্ত ম্যাচ খেলা হয়নি নুরুল হাসান সোহান ও শরীফুলের। শেষ টি-20তে এই 2 ক্রিকেটারের একাদশে থাকার সম্ভাবনা বেশি। অন্যদিকে যাওয়ার আগে একটা ম্যাচে জয় পেতে চায় সফরকারীরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের শুনানি চলছে। রিটকারীকে কুরুচিপূর্ণ মন্তব্যকারী সাময়িক বহিষ্কার। রাকসুতে মনোনয়ন তোলার হিড়িক, জাকসুতে জমজমাট প্রচারণা। অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে চবি ক্যাম্পাস। শিক্ষার্থীদের পদচারণায় ফিরছে প্রাণ। চলছে ক্লাস পরীক্ষা। বাকৃবিতে হল বন্ধের নির্দেশনা প্রত্যাহারে বৈঠক। এবং রোদের দাপটে পুড়ছে দেশ। ভ্যাপসা গরমে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। 4 দশক ধরে জলাবদ্ধতার সঙ্গে লড়ছেন যশোরের ভবদহের লাখ লাখ মানুষ। একের পর এক প্রকল্পেও মেলেনি সমাধান। এই ছিল সময় সংবাদের। সঙ্গে থাকুন সময়ের।